ক্লাস 10 এর আজকে আমি রাসায়নিক গণনা থেকে আজকে কিছু গাণিতিক সমস্যা আলোচনা করাবো। এবারে খুবই গুরুত্বপূর্ণ, তোমরা বুঝতে পারছো। রাসায়নিক গণনার অঙ্কগুলো এবছর হয়তো দুটো দেবে, করতে বোঝা যাচ্ছে না এখনো কোশ্চেন প্যাটার্ন কি হবে সেই সম্পর্কে আমরা জানি না। তো যারা তোমরা 2021-এর মাধ্যমিক পরীক্ষার্থী তারা সকলেই জেনে গেছো বেশ কিছু অধ্যায় তোমাদের সিলেবাস থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, যেমন জৈব রসায়ন, ধাতুবিদ্যা, ওদিকে হচ্ছে আমাদের অজৈব রসায়ন, পরমাণু নিউক্লিয়াস আর হচ্ছে তাপ, এগুলো নেই মোস্ট প্রবাবলি। তো বাকি যে চ্যাপ্টারগুলো আছে প্রত্যেকটাতেই কিন্তু গাণিতিক সমস্যা আছে, যেমন আলোতে আছে, চলতরিতে আছে, সবই করিয়ে দিয়েছি, আবার করাবো, দরকার হলে আরও করাবো। গ্যাসের আচরণ আর রাসায়নিক গণনা, তো এই গাণিতিক সমস্যাগুলো ভালো করে করতে হবে। আর কেমিক্যাল বন্ডিং, তারপরে কেমিক্যাল রিয়াকশন এবং পিরিয়ডিক টেবিল, কেমিস্ট্রির এই তিনটে চ্যাপ্টার রেখেছে, মানে রাসায়নিক বন্ধন, পর্যায় সারণী আর হচ্ছে তড়িৎ প্রবাহের রাসায়নিক ক্রিয়া, মানে যেটা আমরা বলা হয় তড়িৎ বিশ্লেষণ। তো সেইগুলো থেকে ভালো করে দেখবে প্রশ্নগুলো যেগুলো করিয়ে দিয়েছি। তো আজকে কিছু গাণিতিক সমস্যা দিয়ে আলোচনা শুরু করা যাক রাসায়নিক গণনা থেকে। কিছু প্রশ্নও তোমাদের বলে দেবো। তো প্রথম যে প্রশ্নটা আমি লিখে রেখেছি, 6.53 গ্রাম জিঙ্ক থেকে যে পরিমাণ, এর সঙ্গে যদি HCl বিক্রিয়া করি তাহলে যে পরিমাণ হাইড্রোজেন পাওয়া যাবে সেই পরিমাণ হাইড্রোজেন কত গ্রাম কিউপ্রিক অক্সাইডকে বিজারিত করবে। তাহলে বিক্রিয়াগুলো কি? জিঙ্কের সাথে HCl এর বিক্রিয়া, তাহলে উৎপন্ন হবে কি ZnCl2 প্লাস হাইড্রোজেন। এটা ফার্স্ট রিঅ্যাকশন। সেকেন্ড রিঅ্যাকশন বলেছে কি কিউপ্রিক অক্সাইডের বিজারণ, কপার প্লাস H2O। তো প্রথমে অঙ্ক যখন করবে প্রত্যেকের আণবিক ভর কত সেটা উল্লেখ করে নেবে, নির্ণয় করে নেবে। জিঙ্কের তো দেওয়াই আছে, জিঙ্কের হলো 65.3, হাইড্রোজেনের আণবিক ভর 2। আণবিক ভরগুলো আমি এগুলো আণবিক ভর লিখে দিলাম। আমাদের এখানে খেয়াল রাখতে হবে যাদের উল্লেখ করা থাকবে, যাদের যেমন এখানে জিঙ্ক ক্লোরাইড বার করা দরকার নেই, HCl বার করা দরকার নেই, জিঙ্ক থেকে হাইড্রোজেন, তাই জিঙ্ক আর হাইড্রোজেনটা লিখেছি। তো প্রথমে তাহলে আমরা পেয়ে যাচ্ছি এই সমীকরণ থেকে দেখতে পাচ্ছি এটা 1 মোল, এটাও 1 মোল, তাহলে প্রথমে লিখতে পারি 63.5 গ্রাম জিঙ্ক থেকে প্রথম বিক্রিয়ায় পাওয়া যায় হাইড্রোজেন গ্যাস পাওয়া যায়। এটা 1 মোল থেকে 1 মোল, এটা 1 মোল হাইড্রোজেন মানে 2 গ্রাম, তাহলে 2 গ্রাম। অতএব কত বলেছে 6.53 গ্রাম জিঙ্ক থেকে হাইড্রোজেন গ্যাস পাওয়া যাবে 2 × 6.53 বাই 65.3। তাহলে আমাদের এটা কেটে গিয়ে হলো 10, মানে 2 এর 10, মানে 0.2 গ্রাম। তাহলে 0.2 গ্রাম কি পরিমাণ কপার কিউপ্রিক অক্সাইডকে বিজারিত করবে। এবার যদি কিউপ্রিক অক্সাইডটা ভাবি, কপার দিয়েছে 63.5 প্লাস অক্সিজেন হচ্ছে 16। অক্সিজেন এটা দেওয়া নেই, অক্সিজেন মনে রাখতে হবে, অক্সিজেন হাইড্রোজেন এগুলো, আর হাইড্রোজেন তো তাহলে এটা কত চলে এলো, আমরা এখানে পেয়ে যাচ্ছি 0.597 79.5 আর হাইড্রোজেনের তো 2 আণবিক ভর। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি 2 গ্রাম হাইড্রোজেন সেকেন্ড রিঅ্যাকশনে, ফার্স্ট রিঅ্যাকশনের থেকে আমরা এটা পেয়ে গেছি। সেকেন্ড রিঅ্যাকশনে কি 2 গ্রাম হাইড্রোজেন কিউপ্রিক অক্সাইড কে বিজারিত করে, কতখানি করে 79.5 গ্রাম। যোগটা ঠিক করলাম, ঠিকই আছে, অক্সিজেনের 16, তাহলে 6 3 7,
অতএব কত গ্রাম বেরিয়েছিল, যে পরিমাণ পাওয়া যায় তাহলে 0.2 গ্রাম, তাহলে 0.2 গ্রাম হাইড্রোজেন কিউবিক অক্সাইডকে বিজারিত করবে। কতখানি করবে? 79.5/2 ইন্টু 0.2 মানে 10 হলো 7.95 গ্রাম। তাহলে উত্তর কি দাঁড়ালো? কি পরিমাণ কিউবিক অক্সাইডকে বিজারিত করবে? লেখাটা ঠিকঠাক আসছে পুরোটা? না, নামিয়ে দিই। তাহলে 7 পয়েন্ট, সুতরাং 7 উত্তর কিন্তু প্রত্যেকে লিখবে, উত্তর না লিখলে কিন্তু নাম্বার কেটে দেবে। এত গ্রাম কিউবিক অক্সাইডকে বিজারিত করবে, এটা হলো উত্তর। তার মানে আমাদের সবসময় আগে আণবিক ভরগুলো দেখে নিতে হবে, দেখে নিয়ে অঙ্কটা আমাদের করে ফেলতে হবে কি আছে। তো কার কত আণবিক ভর সেগুলো আগে ঠিক করে তলায় তলায় লিখে নেবো। লিখে নিয়ে যেভাবে করলাম এভাবে আমরা গাণিতিক সমস্যাটার সমাধান করে ফেলবো। তো একটা অঙ্ক আমরা করে ফেললাম। তো আমরা এরপর ঠিক করে নিই, পরবর্তী গাণিতিক সমস্যায় যাব। পরবর্তী গাণিতিক সমস্যা, অতিরিক্ত পরিমাণ লৌহ সালফিউরিক অ্যাসিডের সঙ্গে 4.4 গ্রাম ফেরাস সালফাইডের বিক্রিয়ায় কত গ্রাম হাইড্রোজেন গ্যাস পাওয়া যাবে? দুটো দেওয়া আছে, আর সেই হাইড্রোজেন গ্যাসের আয়তন কত? ওকে, তো বিক্রিয়াটা কি? ফেরাস সালফাইড FeS, সালফিউরিক অ্যাসিড H2SO4, তাহলে বিক্রিয়াটা কি হবে? FeSO4 প্লাস হচ্ছে কত গ্রাম হাইড্রোজেন সালফাইড, মনে হয় কোশ্চেনটা আমি ভুল লিখলাম, কোশ্চেনটা একটুখানি, হ্যাঁ, কত গ্রাম হাইড্রোজেন সালফাইড H2S। এই হচ্ছে আমাদের অঙ্ক। তো বিক্রিয়াটা লিখে ফেলেছি, তাহলে কোনটার আণবিক ভর? FeS এর আণবিক ভর যেগুলো প্রয়োজন আগে বার করে নেবে। Fe হলো 56 প্লাস 32 88, আর H2S দরকার। হাইড্রোজেন সালফাইডের আণবিক ভর 2 প্লাস 32 39, তাহলে 1 মোল FeS সমান হচ্ছে 88 গ্রাম, আর 1 মোল হাইড্রোজেন সালফাইড হচ্ছে 34 গ্রাম। তাহলে এখানে করে ফেলি, তাহলে অতএব 88 গ্রাম, এটা 1 মোল মানে 1, এখানেও 1, তাহলে 1 মোল মানে 88 গ্রাম FeS থেকে H2S পাওয়া যায়। যেভাবে লিখছি ওভাবে লিখে করতে হবে, 34 গ্রাম, অর্থাৎ 4.4 গ্রাম FeS থেকে H2S গ্যাস পাওয়া যাবে 34 বাই 88, 4.4 1.7 গ্রাম, 1.7 গ্রাম, তাহলে H2S পাওয়া যাবে, অর্থাৎ 1.7 গ্রাম H2S গ্যাস পাওয়া যাবে। আর আয়তনের সূত্রকে এই জায়গাটা একটু ক্লিয়ার করে নিতে হবে। 1 মোলের যেটা হয় সেটা আমরা কি জানি? 1 মোলের ক্ষেত্রে এনটিপিতে আয়তন 22.4 লিটার, 1 মোলের ভর হচ্ছে m গ্রাম, m মানে আণবিক ভর, হচ্ছে ভর হচ্ছে আণবিক ভর, আর 1 মোলে অণুর সংখ্যা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, মানে 6.023 ইন্টু 10⁻23 T। এই জায়গাটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। 1 মোলের ক্ষেত্রে মোলার আয়তন, মোলার ভর, আর হচ্ছে মোলারের ক্ষেত্রে অণুর সংখ্যা বা পরমাণু দিলেও বার করতে পারবো। তাহলে 1.7 গ্রাম। এবার দেখো H2S এর আণবিক ভর 34, তাহলে 34 গ্রাম মানে 1 মোল, মানে 1 মোলের আয়তন কত? 22.4 লিটার। অতএব এখানে আমরা কি লিখতে পারি? তাহলে
এটাকে যদি মোলে কনভার্ট করে নিই তাহলে এটা বাই, তাহলে H2S এর মোল পরিমাণ, অতএব H2S এর মোল পরিমাণ কত? মোল মানে ভর বাই আণবিক ভর। কত গ্রাম H2S পাওয়া গেছে? 1.7 গ্রাম। আণবিক ভর কত? 34। তাহলে 1/20 মোল। তাহলে 1/20 মোল H2S পাওয়া যাবে। তার আয়তন তাহলে কত? 1 মোলের আয়তন 22.4 লিটার, অতএব আয়তন হবে 22.4 × 1/20, মানে 2 দিয়ে ভাগ করলে 1.12 লিটার। তাহলে আয়তন হলো 1.12 লিটার আর ভর হলো 1.7 গ্রাম। নেক্সট যে প্রবলেমটা দেখবো, কত গ্রাম লোহিত তত্ত্ব স্টিমের উপর দিয়ে, খুব ইম্পর্টেন্ট এই বছরের জন্য, কত গ্রাম লোহিত তত্ত্ব স্টিমের উপর দিয়ে স্টিম চালনা করলে 0.4 মোল হাইড্রোজেন গ্যাস পাওয়া যায়। তো লোহার সঙ্গে স্টিমের যে বিক্রিয়া, এটা ভালো করে মনে রাখতে হবে। Fe প্লাস স্টিম মানে জল, তাতে কি উৎপন্ন হয়? Fe3O4 প্লাস হাইড্রোজেন। ফেরাস ফেরিক অক্সাইড, এটা লোহা, এটা হচ্ছে স্টিম, লোহা বা আয়রন, এটা স্টিম, ফেরাস ফেরিক অক্সাইড। ওকে, এটা হাইড্রোজেন গ্যাস। তো আমাদের কার দরকার? লোহিত তত্ত্ব কত গ্রাম আয়রন, তার সঙ্গে হাইড্রোজেন। তাহলে এখানে দেখো, লোহা হচ্ছে 56 M, আর হাইড্রোজেনটা দরকার, তাহলে হাইড্রোজেন হচ্ছে আমাদের 2 M সমান। এখানে আমরা দেখতে পাচ্ছি 1 মোল থেকে 1 মোল, তাহলে এখানে 1 মোল হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়, যেহেতু এখানে মোল বলে দিয়েছে তাই আমরা মোল হিসাবে করছি। 1 মোল হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়, এটাও 1 মোল আয়রন থেকে। অতএব 0.4 মোল হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়, তাহলে 0.4 মোলই হবে। এবার এখন 1 মোল আয়রন সমান 56 গ্রাম, তাহলে কত বলেছে, কত গ্রাম? তাহলে ব্যালেন্সটা আমি একটু করে দিই, না সরি এটা ভুল লিখলাম, এটা 3 হবে, তাহলে 4, আমি ব্যালেন্সটাই করিনি, খেয়াল করিনি এখানে ব্যালেন্সটা করতে। তাহলে 4 হলো, এটা 4 আসছে মনে হয়, হ্যাঁ এবার ঠিক হলো। তাহলে আমাদের কি আসছে? 4 মোল, আমি খেয়াল করিনি। তাহলে 4 মোল হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় 3 মোল থেকে। আমি ব্যালেন্সটা করিনি বলে আমি 1 মোল লিখে ফেলেছিলাম, যাই হোক তোমরা ঠিক করে নেবে। তাহলে 4 মোল থেকে হয় 3 মোল, তাহলে 0.4 হবে, 0.4 ইন্টু 3/4, 0.4 ইন্টু 3/4 মানে 0.3 আসছে, 0.3 মোল Fe। ওকে, ইকুয়েশনটা ব্যালেন্স করেছিলাম না, তাই খেয়াল করি। তাহলে এবার 1 মোল Fe সমান 56 গ্রাম, তাহলে 0.3 মোল Fe সমান তাহলে হবে 56 ইন্টু 0.3, তার মানে 3 দিয়ে গুণ করলে 3 6 18, 3 6 18, 3 5 15 16, মানে 16.8 গ্রাম আয়রন। উত্তর লিখবে, তাহলে 16.8 গ্রাম আয়রন থেকে আমার এর সাথে স্টিমের বিক্রিয়ায়, হিসাবগুলো একটু দেখে নেবে, আমি ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। কি উৎপন্ন হয় আমাদের? 0.4 মোল হাইড্রোজেন উৎপন্ন হয় 16.8 গ্রাম হচ্ছে আয়রন থেকে, লোহিত তত্ত্ব আয়রন থেকে এটা বিক্রিয়াটা হয়।
পরের যে প্রবলেমটা আমরা দেখব, একটা সমীকরণ দিয়ে দিয়েছে I2 + 2Cl = ICl + ICl3। তো এখানে বলছে আয়োডিন 25.4 গ্রাম আয়োডিন, আর আয়োডিনের আণবিক ভর দেওয়া আছে 254, আর 14.2 গ্রাম ক্লোরিন বিক্রিয়া করে একটা মিশ্রণ তৈরি করছে যেখানে ICl আছে ICl3 আছে এই সমীকরণে। তাহলে এদের মোল সংখ্যার অনুপাত কত? ঠিকঠাক ব্যাপারটা বুঝে নিই। এই সমীকরণ থেকে দেখতে পাচ্ছি উত্তর কি দেখতে পাচ্ছি, 1 মোল আয়োডিন প্লাস 2 মোল সমীকরণ যা দিয়ে দিয়েছে ক্লোরিন থেকে 1 মোল ICl প্লাস 1 মোল ICl3 উৎপন্ন হয়েছে। তো আমাদের এখানে পরিমাণগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো নিয়ে একটু বিচার করি। তো 25.2 গ্রাম, তো এখন 25.4 গ্রাম 2 না 4 গ্রাম আয়োডিন সমান কত মোল? 25.4 বাই আণবিক ভর কত? 254, মানে 1/10 মানে 0.1 মোল, 0.1 মোল। আর আয়োডিন দিয়েছে 14.2 গ্রাম আয়োডিন, 14.2 গ্রাম আয়োডিন সমান আয়োডিনের আণবিক ভর, আয়োডিন বলছি আয়োডিন না সরি ক্লোরিন, ক্লোরিন দিয়েছে, ক্লোরিনের ক্ষেত্রে হচ্ছে 35.5, তাহলে Cl2 টা হচ্ছে 71 আণবিক ভর, ক্লোরিন আণবিক ভর 71, তাহলে 14.2 গ্রাম ক্লোরিন সমান 14.2 বাই 71 সমান 5 দিয়ে কাটলে 1/5, তাহলে 0.2 মোল। তাহলে দেখো 1 মোল এর সঙ্গে বিক্রিয়া করে 2 মোল, তাহলে এটা যদি 1 মোলের সঙ্গে বিক্রিয়া করে ক্লোরিন 2 মোল, তাহলে 0.1 মোলের সঙ্গে 0.2 মোলই করবে, কোনো সমস্যা নেই, পরিমাণটা ঠিকঠাকই দেওয়া আছে। তার মানে অতএব 0.1 মোল আয়োডিন প্লাস এই সমীকরণ অনুসারে লিখতে পারি 0.2 মোল ক্লোরিন, এটা আয়োডিন হলো ক্লোরিন সমান, তাহলে এটা 1 মোল করে হয়েছিল, 1 মোল থেকে 1 মোল পেয়েছিলাম, তাহলে 0.1 মোল থেকে পাবো 0.1 মোল ICl প্লাস 0.1 মোল ICl3। তাহলে যে মিশ্রণটা উৎপন্ন হলো তাতে ICl আর ICl3 এর অনুপাত, তাহলে আমাদের চলে এলো নির্ণেয় অনুপাত, নির্ণেয় অনুপাত দুটোর মোলের অনুপাত, প্রথমটা কত 0.1, ICl3 0.1, দ্যাট ইজ 1:1। সবসময় যে পরিমাণগুলো সঠিক দেওয়া থাকে তা নয়, উল্টোপাল্টা দেওয়া থাকতে পারে, সেক্ষেত্রে আমাদের চিন্তা করতে হবে কত মোলের সঙ্গে কত মোল বিক্রিয়া করবে, আমাদের সেটা দেখতে হবে, সেটা বুঝে নিয়ে যেটার পরিমাণ কোনটা সম্পূর্ণ বিক্রিয়া করতে পারছে কোনটা পারছে না সেটা বুঝে নিয়ে করতে হবে। তো প্রবলেমটা ভালো প্রবলেম আমরা করে ফেললাম। আমাদের নেক্সট প্রবলেম, পরের গাণিতিক সমস্যা, কত গ্রাম কার্বন ডাই অক্সাইড স্বচ্ছ চুন জলের চালনা করলে 200 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হবে? তো চুন জল মানে হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তো এর সঙ্গে যদি আমরা কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়া করি কি উৎপন্ন হবে? ক্যালসিয়াম কার্বনেট প্লাস H2, চুনা পাথর বা ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হবে প্লাস H2 উৎপন্ন হবে। তো এখানে কত গ্রাম CO2 বলেছে? তো CO2 এর আণবিক ভর, CO2 এর m সমান আমরা জানি 44, তোমরা এটা আশা করি জানো, কার্বন 12 আর অক্সিজেন হচ্ছে 16 করে দুটো, আর কার্বন ডাই অক্সাইড আর কলি চুন লাগবে, আর CaCO3 হচ্ছে m সমান হচ্ছে 100, ক্যালসিয়াম 40, অক্সিজেন 16, কার্বনের 12, অক্সিজেন 16, সব দেওয়া থাকবে না, বড়গুলো দেওয়া থাকে, সাধারণত দেওয়া থাকলে ভালো, হিসাব করে বার করে নেবে, দেখবে CaCO3 আসছে 40। তাহলে খুবই সহজ ব্যাপার,
তাহলে 200 গ্রাম, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা 1 মোল। অতএব 1 মোল CO2 চালনা করলে CaCO3 পাওয়া যায় 1 মোল, মানে এটা 1 ওটাও 1, তার মানে 100 গ্রাম। বুঝতে পারছি, তাহলে 100 গ্রাম পেতে কার্বন ডাই অক্সাইড লাগছে 1 মোল, মানে 44 গ্রাম। তাহলে 200 গ্রামের জন্য 88 গ্রাম। তাহলে উল্টো লিখবো অতএব 100 গ্রাম CaCO3 পাওয়া যায় কত গ্রাম থেকে? 1 মোল থেকে, মানে 44 গ্রাম CO2 থেকে। অতএব 200 গ্রাম CaCO3 পাওয়া যায়, এটা 88 বুঝতেই পারছি, এটা হিসাব করে দিলে 44 × 200 / 100 সমান 88 গ্রাম CO2। তাহলে 88 গ্রাম CO2 চালনা করতে হবে। উত্তর লিখবো তাহলে কি, 88 গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাস আমাদের চালনা করতে হবে, তাহলে 200 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট পাওয়া যাবে। নেক্সট প্রবলেম, 6 মোল উত্তপ্ত লোহার সঙ্গে স্টিমের বিক্রিয়ায় কত গ্রাম হাইড্রোজেন পাওয়া যাবে? একটা বিক্রিয়াটা করেছি, এবং এই বিক্রিয়ায় ভর সংরক্ষণ হচ্ছে কিনা দেখো। আমরা জানি রাসায়নিক বিক্রিয়ায় ভরের সংরক্ষণ নিয়ম মেনে চলে, এবং ভর শক্তি সংরক্ষণ নিয়ম কোনো কোনো ক্ষেত্রে খাটে, যেগুলো তাপ শোষী তাপ উৎপাদী বিক্রিয়া, সেখানে শুধুমাত্র ভর বা শুধুমাত্র শক্তি না হয়ে ভর শক্তি তুল্যতার অনুসারে রাসায়নিক বিক্রিয়াগুলো ঘটে থাকে, সেগুলো পরে আসছি। তো বিক্রিয়াটা কি ছিল? 3Fe প্লাস 4H2O সমান Fe3O4 প্লাস 4H2O। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, 3 মোল Fe থেকে হাইড্রোজেন গ্যাস পাওয়া যায় 4 মোল। সুতরাং 6 মোল Fe থেকে হাইড্রোজেন গ্যাস পাওয়া যাবে 3 থেকে 4 হলে 6 থেকে 4 এর 3 × 6 মানে 8 মোল। এবার কত গ্রাম বলেছে? 1 মোল হাইড্রোজেন সমান 2 গ্রাম, তাহলে 8 মোল হাইড্রোজেন সমান 16 গ্রাম। তাহলে 16 গ্রাম হাইড্রোজেন পাওয়া যাবে। তাহলে ফার্স্ট অ্যান্সার আমরা পেয়ে গেছি। তাহলে ফার্স্ট অ্যান্সার আমাদের এসেছে 16 গ্রাম, এটা হাইড্রোজেন পাওয়া যাবে। ভর সংরক্ষণ হচ্ছে কিনা এটা গুরুত্বপূর্ণ। 56 Fe, তাহলে এইদিকে দেখি 3 মোল Fe, ভর কত? 3 × 56, Fe 56, এটা বলা ছিল আমি লিখিনি। অক্সিজেন 16, হাইড্রোজেন 1 লিখে নিলাম। তাহলে 3 × 6 = 18, 168। আচ্ছা, 4 মোল জল, 4 × জলের হলো কত? 18, মানে 72। তাহলে বাঁ দিকে স্টয়কিওমেট্রিক ইকুয়েশনে বাঁ দিকে মোট ভর কত? 8 আর 2 10, 7 × 7 = 14, মানে 240। তাহলে বিক্রিয়ক পদার্থের ভর, এটা হচ্ছে বিক্রিয়ক পদার্থের মোট ভর। ঠিক আছে, তাহলে 240 গ্রাম হচ্ছে বিক্রিয়ক পদার্থের। বিক্রিয়া জাতকগুলো আমাদের করতে হবে। বিক্রিয়া জাতকগুলো এখানে লিখি। বিক্রিয়া জাতের মধ্যে কি কি পেয়েছি? Fe3O4, Fe এটা 1 মোল পেয়েছি। Fe3O4 এর 1 মোল, Fe3O4 এর ভর 3 × 56 প্লাস 4 × 16, 168 প্লাস 64। তাহলে 8 × 4 = 12, 6 × 2 = 12, 13, 2।
আর 4 মোল হাইড্রোজেন সমান 8 গ্রাম, তাহলে মোট 240। এটা হলো বিক্রিয়াজাত পদার্থের ভর চলে এলো। এটা হচ্ছে বিক্রিয়াজাত পদার্থের মোট ভর। তার মানে বিক্রিয়ক পদার্থের মোট ভর 240, বিক্রিয়াজাত পদার্থের মোট ভর 240। তার মানে এখানে ভরের সংরক্ষণ নিয়ম প্রযোজ্য এই বিক্রিয়ার ক্ষেত্রে। এইভাবে আমাদের দেখিয়ে দিতে হবে বিক্রিয়ক বাঁ দিকে মোট ভরটা কত, ডান দিকে মোট ভর কত। যেভাবে করলাম এভাবে তোমাদের দেখিয়ে দিতে হবে সমীকরণটা আলটিমেটলি কি আসছে, এবং সেটা ভর সংরক্ষণ হচ্ছে কিনা সেটা প্রয়োজনে জিজ্ঞেস করতেও পারে। ঠিক এভাবে বিক্রিয়ক পদার্থের ভর কত এবং বিক্রিয়াজাত পদার্থের ভর কত সেটা তোমরা ঠিকভাবে দেখিয়ে দেবে। দু একটা সংখ্য আমি দিয়ে দিচ্ছি এবং করিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই বাকি সমস্যাগুলো দেখবে। পরবর্তী যে গাণিতিক সমস্যা আমরা করব, 3.27 গ্রাম জিঙ্ক লৌহ HCl এর সঙ্গে বিক্রিয়ায় এনটিপিতে কত লিটার হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে এবং উৎপন্ন গ্যাসের মধ্যে H পরমাণুর সংখ্যা কত। তাহলে আর জিঙ্কের এটা দিয়ে দিয়েছে কত, এখানে একটা আলাদা একটা ভ্যালু দিয়েছে। জিঙ্কের দিয়েছে হচ্ছে 65.4, পারমাণবিক গুরুত্ব 65.4। তো জিঙ্ক প্লাস 2HCl, তাহলে ZnCl2 SiH। তাহলে জিঙ্কের বলেছে, এটা বলেছে 3.27 গ্রাম। তো 3.27 গ্রাম জিঙ্ক সমান মোল বার করছি, তাহলে 3.27 বাই 65.4 এত মোল। সবসময় মোলটা চিন্তা করবে, সুবিধে পাবে। মোল মানে কি, ভর বাই আণবিক ভর। m সমান স্মল m দিয়ে মোলকে লিখি স্মল m বাই ক্যাপিটাল M। এই সূত্রটা সবসময় প্রয়োগ করার চেষ্টা করবে। তাহলে এটা কত আসছে আমাদের, 3 দিয়ে 1 এ 20 আসছে, 1 এ 20, 1 এ 20 মোল মানে 0.1 এ 20 মোলই থাক, পয়েন্টের দরকার নেই, মোল জিঙ্ক। তো এবার দেখো এই সমীকরণে 1 মোল থেকে এখন 1 মোল জিঙ্ক থেকে হাইড্রোজেন গ্যাস পাওয়া যায় 1 মোল। অতএব এখানে কত মোল বলেছে, 1 এর 20 মোল। অতএব 1 এর 20 মোল জিঙ্ক থেকে হাইড্রোজেন গ্যাস পাওয়া যাবে 1 এর 20 মোল। এবার এনটিপিতে আমরা কি জানি, 1 মোলের আয়তন হচ্ছে 22.4 লিটার। অতএব হাইড্রোজেন গ্যাসের আয়তন, 1 মোলের আয়তন 22.4, তাহলে 1 এর 20 কত হবে, 22.4 গুণ 1 এর 20 মানে 1.12 লিটার। আর 1 মোলে অণুর সংখ্যা কি জানি, অ্যাভোগাড্রো সংখ্যা। আর পরমাণুর সংখ্যা করতে গেলে হাইড্রোজেন যেহেতু দ্বিপরমাণু, তাহলে 2 দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ এর মধ্যে পরমাণুর সংখ্যা, H পরমাণুর সংখ্যা কত হবে, অ্যাভোগাড্রো সংখ্যা মানে শেষে হচ্ছে ইনটু 1 এর 20 ইনটু 2। কেন, এটা হলো অণুর সংখ্যা, 1 মোলে অণুর সংখ্যা হচ্ছে Na সংখ্যক, Na টা হলো অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে 1 এর 20 মোলে কত হবে, Na ইনটু 1 এর 20। হাইড্রোজেন যেহেতু দ্বিপরমাণু, পরমাণুর সংখ্যা, তাই 2 দিয়ে গুণ, তাহলে Na/10, তার মানে 6.022 10 টু দি পাওয়ার 22। 23/22 যা লিখবে তাতেই হবে। 22 কেন হলো, 10 দিয়ে ভাগ হয়ে গেল। তাহলে 6.022 ইনটু 10 টু দি পাওয়ার 22 টি H পরমাণু থাকবে আমাদের উৎপন্ন হাইড্রোজেন গ্যাসের মধ্যে, যেটা 1 এর 20 মোল
বা 1/20 মোল হাইড্রোজেন গ্যাসে পরমাণুর সংখ্যা পেলাম এবং তার আয়তন হলো 1.12 লিটার। তাহলে আয়তন হলো 1.12 লিটার এবং H পরমাণুর সংখ্যা হলো 6.022 × 1022 সংখ্যক H পরমাণু। পরের যে গাণিতিক সমস্যা, HTP-তে এটা সমীকরণ ছাড়া সাধারণত M = 2D এর সম্পর্ক। HTP-তে 0.66 গ্রাম ওজনের ভরের হবে, অ্যাকচুয়ালি ওজন বলে, কেমিস্ট্রির ক্ষেত্রে ওজন আর ভর আলাদা হয় না। ওজনের কোনো গ্যাসের আয়তন 0.224 লিটার হলে গ্যাসের বাষ্প ঘনত্ব কত? তো বাষ্প ঘনত্ব আমরা কি জানি, এই জায়গাটা ক্লিয়ার করে দিই। D নির্দিষ্ট আয়তন গ্যাসের ভর বাই সমায়তন হাইড্রোজেন গ্যাসের ভর। নির্দিষ্ট আয়তনের গ্যাসের ভর বা নির্দিষ্ট কোনো গ্যাসের ঘনত্ব বাই হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব। নির্দিষ্ট আয়তনের গ্যাসের ভর বাই সমায়তনের হাইড্রোজেন গ্যাসের ভর। এই অনুপাতকেই বলা হয় কোনো গ্যাসের ক্ষেত্রে তার বাষ্প ঘনত্ব। তো আমরা যদি ধরে নিই গ্যাসটার আয়তন, একক আয়তন যদি ধরি, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? তাহলে এটাকে লিখতে পারি এক আয়তন বা এক আয়তন গ্যাসের ভর মানে গ্যাসের ঘনত্ব বাই এক আয়তন হাইড্রোজেন গ্যাসের ভর। একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। তো যেহেতু সমায়তন সকল গ্যাসে অ্যাভোগাড্রো প্রকল্প অনুসারে অণুর সংখ্যা সমান, তাহলে মনে করছি এক আয়তনে n সংখ্যক অণু আছে, তাহলে nটি গ্যাস অণুর ভর বাই nটি হাইড্রোজেন গ্যাস অণুর ভর। মনে করলাম কি প্রতি একক আয়তনে n সংখ্যক গ্যাস অণু আছে, যেহেতু সমায়তন সকল গ্যাসে অণুর সংখ্যা সমান হয়। তো nটা যদি কেটে দিই, তাহলে একটি গ্যাস অণুর ভর, একটি হাইড্রোজেন গ্যাস অণুর ভর, একটি গ্যাস nটি গ্যাস অণু বা অণুর ভর আর আসবে না, যেহেতু আমাদের আয়তনটা সমান ধরেছি। তাহলে একটি গ্যাস অণু, হ্যাঁ ভরটা লিখে দিই, ভরটা যেহেতু আছে ভরটা থাকে, ভর বাই অণুর ভর, তাতে কোনো সমস্যা নেই। তো যেহেতু হাইড্রোজেন দ্বিপরমাণু, তাহলে দুটি হাইড্রোজেন পরমাণুর ভর, অণুর ভর লিখে দিলাম। এবার একটা হাইড্রোজেন অণুর সাপেক্ষে একটা হাইড্রোজেন পরমাণুর যা ভর, তার সাপেক্ষে কোন একটা গ্যাস অণুর ভর যত হয় তাকে বলে আণবিক ভর। তার মানে হাফ ইনটু গ্যাসের আণবিক ভর মানে m/2। তাহলে d = m/2 বা m = 2d, মানে বাষ্প ঘনত্ব হচ্ছে আণবিক গুরুত্বের অর্ধেক, বা আণবিক গুরুত্ব বাষ্প ঘনত্বের দ্বিগুণ, আণবিক ওজনটা হচ্ছে বাষ্প ঘনত্বের দ্বিগুণ। তো যাই হোক, এইটা আমাদের সূত্রটা প্রমাণও আসতে পারে 2 নম্বরে বা 3 নম্বরেও আসতে পারে। বাষ্প ঘনত্ব কি? তো 2021 পরীক্ষার্থী যারা তোমরা প্রমাণটা প্র্যাকটিস করে রাখবে, যেভাবে করিয়ে দিলাম। তো যাই হোক, তো আমরা কি জানি, 1 মোল সমান m গ্রাম
সমান 22.4 লিটার। তাহলে 1 মোল গ্যাসের আয়তন এনটিপিতে হবে 22.4 লিটার। 1 মোল গ্যাসের মোলার ভর হবে বা ভর হবে m গ্রাম, মানে m হলো আণবিক ভর। তাহলে আমরা যদি উল্টো করে ভাবি, তাহলে বলে দিয়েছে 0.224 লিটার গ্যাসের ভর সমান 0.66 গ্রাম। তার মানে m গ্রাম গ্যাসের আয়তন 22.4 লিটার। তাহলে উল্টো করে ভাবলে 22.4 লিটার গ্যাসের ভর হচ্ছে m গ্রাম। ওকে, 22.4 লিটার গ্যাসের কোনো এনটিপিতে কোনো গ্যাসের 22.4 লিটার যদি আয়তন হয়, তার যেটা ভর হবে সেটাই হলো তার আণবিক ভর। তাহলে অতএব 1 লিটার গ্যাসের ভর হলো 0.66 বাই 0.224 এত গ্রাম। অতএব 22.4 লিটার গ্যাসের ভর হলো 0.66 ইন্টু 22.4 বাই 0.224। এটা আসছে 10 না 100, তাহলে হলো 66 গ্রাম। তাহলে 22.4 লিটার গ্যাসের ভর হলো 66 গ্রাম। অতএব গ্যাসটির আণবিক ভর 66। আণবিক ভরের কোনো একক হয় না, অতএব বাষ্প ঘনত্ব কি শিখেছি? বাষ্প ঘনত্ব সমান আণবিক ভর D সমান m/2। তাহলে 66 বাই 2 মানে 33। একক হবে না, এর একক নেই, এর একক নেই। তাহলে গ্যাসটির বাষ্প ঘনত্ব হলো 33 এবং প্রয়োজনীয় সূত্রটা আমি প্রমাণ করে দিয়েছি। প্রমাণটা তোমরা ভালো করে দেখে নেবে। আর যারা জানো তারা তো জানো, আর যারা বুঝতে পারো না এইভাবে ব্যাপারটা বুঝে নেওয়ার চেষ্টা করতে হবে এবং খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্য, তার জন্য করিয়ে দেওয়া হচ্ছে। নেক্সট যে প্রবলেমটা আমরা করব, শুষ্ক পলিচুনের সঙ্গে 10.7 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডের বিক্রিয়ায় কি পরিমাণ অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হবে এবং উৎপন্ন অ্যামোনিয়া গ্যাসের এনটিপিতে আয়তন কত। তো বিক্রিয়াটা দেখা যাক। পলিচুন মানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তার সঙ্গে বিক্রিয়া করছে NH4Cl। তাহলে কি উৎপন্ন হয় আমরা জানি, ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস অ্যামোনিয়া প্লাস উপজাতি হিসাবে জল উৎপন্ন হবে। এই হলো কি বিক্রিয়া। তাহলে আমাদের দরকার নীল কালি, কোথায় গেল লাল কালি। অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে কি পরিমাণ অ্যামোনিয়া, তাহলে আমাদের কোন দুটো বার করতে হবে? অ্যামোনিয়াম ক্লোরাইড আর অ্যামোনিয়া। ক্যালসিয়াম প্রয়োজন নাই, এই জন্য ক্যালসিয়ামের আণবিক পারমাণবিক গুরুত্ব দিয়ে দেয়নি। তো NH4Cl এর আণবিক ওজন বা আণবিক ভর নাইট্রোজেন 14, হাইড্রোজেন 1 করে 4, ক্লোরিন 35.5। তাহলে 5 আর এটা আসছে আমাদের কত, 4 4 আর 13, ঠিক পাবো। তাহলে আণবিক ভর আর অ্যামোনিয়া NH3 এর আণবিক ভর নাইট্রোজেন 14 যোগ 3 17। তাহলে দেখো আমাদের সমীকরণ থেকে 2 মোল থেকে 2 মোল, 1 মোল মানে কত, তাহলে 2 মোল থেকে পাওয়া যাচ্ছে 2 মোল মানে 1 মোল থেকে 1 মোল পাওয়া যাবে। তাহলে সমীকরণটা অনুসারে আমরা লিখব। তাহলে অ্যামোনিয়া বলছে কি পরিমাণ, মানে আয়তন, ভরটা বার করতে হবে, তার আবার আয়তনটা বার করতে হবে। তো এখানে 2 মোল, তাহলে সমীকরণে 2 মোল NH4Cl এর ভর তারা বেরিয়ে গেল 2 ইন্টু মানে 160 গ্রাম। আর এখানেও 2 মোল, 2 আছে, ব্যালেন্স করবে। আমি একটা সময় অঙ্ক ব্যালেন্স না করে ভুল হয়ে যাচ্ছিল, ব্যালেন্সটা খুব দরকার। সমতা বিধান অবশ্যই করতে হবে, ঠিক আছে। তো এইগুলোকে স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট বলা হয়। এগুলো সমতা বিধান করতে যে সহগগুলো থাকে, তাহলে 2 ইন্টু 17 মানে 34। তার মানে দেখো 107 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে অ্যামোনিয়া পাওয়া যায় 34 গ্রাম। সুতরাং
107 গ্রাম NH4Cl থেকে NH3 উৎপন্ন হয় 34 গ্রাম। অতএব 10.7 গ্রাম 10.7 গ্রাম NH4Cl থেকে NH3 উৎপন্ন হয় 34/107 ইন্টু 10.7 মানে 3.4 গ্রাম। তাহলে 3.4 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন হবে। 3.4 গ্রাম, তাহলে অতএব 3.4 গ্রাম অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হবে। এর আয়তন কত? 3.4 গ্রাম মানে হচ্ছে 1/10। 1/10 মোল। মোলটা বার করে নি, ডাস্টার কোথায় গেল? ঠিক আছে, এখানেই আমরা করে দিই। এখানটা করি। পেয়েছি কত গ্রাম? 3.4 গ্রাম। 1 মোল মানে হচ্ছে 22.4 লিটার। তাহলে কত মোল হয় দেখব। তাহলে উৎপন্ন NH3 এর মোল পরিমাণ, ভর কত? 3.4, আণবিক ভর কত? 34 মানে 1/10। কত মোল অ্যামোনিয়া উৎপন্ন হয়েছে? 1/10 মোল। তাহলে তার আয়তন হবে, অতএব এনটিপি তে আয়তন 1 মোলের আয়তন 22.4 গুণ 1/10 মানে 2.24 লিটার। তাহলে আয়তন হলো 2.24 লিটার এবং ভর হলো 3.4 গ্রাম। ঠিক আছে, অঙ্কটা খুবই ভালো। এই ধরনের প্রবলেমই আসে আমাদের মাধ্যমিক এবং গুরুত্বপূর্ণ প্রবলেমগুলো তোমাদের করিয়ে দিচ্ছি। অবশ্যই ভালো করে দেখবে এবং সব অঙ্ক ভালো করে নেবে। পরের যে গাণিতিক সমস্যা আমরা দেখব, যদি চুনাপাথরের বিশুদ্ধতা, এই ধরনের প্রবলেমগুলো পুরোটা পিওর না হয়, অবিশুদ্ধ থাকে, সেটা কিভাবে করতে হয় আমরা আজকে দেখে নেব। এই ধরনের প্রবলেম দিতে পারে। ইম্পর্টেন্ট প্রবলেমগুলো করাচ্ছি, তোমরা ভালো করে করবে। 95% বিশুদ্ধ চুনাপাথরের 200 গ্রামকে উত্তপ্ত করলে আমার চুন কতটা পাওয়া যাবে আর কত লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে। তো চুনাপাথর মানে ক্যালসিয়াম কার্বনেট। আগে বিক্রিয়াটা লিখে নিই। এটাকে উত্তপ্ত করছি, এটা উত্তপ্ত করার চিহ্ন। চুন মানে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড। তো 1 মোল থেকে পাচ্ছি 1 মোল। তো আগে আণবিক ভরটা বার করি, সবগুলো বার করছি। CaCO3 এর M সমান 100, CaO এর M কত হবে? 40 প্লাস 16 56, CO2 কত হবে? 44। এভাবে লিখে নেবো আগে আণবিক ভরগুলো কত। কোনো একক অবশ্যই দেবে না, আণবিক ভরের কিন্তু কোনো একক হয় না। আচ্ছা, তো দেখো 200 গ্রাম CaCO3 95% বিশুদ্ধ, মানে কত গ্রাম? পিওর কত পারি? মানে বিশুদ্ধ হচ্ছে এটা ইন্টু 95/100 মানে 190 গ্রাম বিশুদ্ধ CaCO3। তো সমীকরণ থেকে আমরা দেখতে পাচ্ছি এটা 1 মোল, এটা 1 মোল, এটা 1 মোল। তাহলে 100 গ্রাম CaCO3 বিশুদ্ধ CaCO3 থেকে চুন পাওয়া যায় 1 মোল মানে কত বেরিয়েছে? 56। অতএব 190 গ্রাম থেকে কত পাওয়া যাবে? থেকে চুন পাওয়া যাবে 56 ইন্টু 190/100। এটা আমাদের কত চলে আসছে?
56 ইন্টু 190 বাই 106.4 গ্রাম চুন। তাহলে চুন পাওয়া যাবে 106.4 গ্রাম চুন পাওয়া যাবে। তাহলে বাকিটা কার্বন ডাই অক্সাইডের ভর। তাহলে CO2 এর ভর, CO2 পাওয়া যাবে, CO2 এর ভর যেটা সেটা তাহলে কত, মোট হচ্ছে 190, ভর সংরক্ষণ এটার যা ভর তার থেকে এটা বিয়োগ করলে এটা পাওয়া যাবে -106.4 গ্রাম। তাহলে 190 মাইনাস তাহলে 83.6 গ্রাম CO2। এবার আমাকে লিটার বার করতে হবে। লিটার মানে কি, মোল ইনটু 22 এটা এনটিপিতে আমরা হিসাব করছি। এনটিপিতে কত হবে, এনটিপিতে এটা কিন্তু আমরা হিসাব করছি এনটিপিতে। তাহলে অতএব প্রাপ্ত CO2 এর মোল পরিমাণ, ভর কত ভর পেয়েছি 83.6, আণবিক ভর কত বেরিয়েছে 44। তাহলে 83.6 ভাগ 44 মানে 19/11 1.9 মোল। তাহলে কত লিটার হবে, 1 লিটারের ক্ষেত্রে কত হয় 22.4 লিটার, তাহলে 1.9 মোলের ভিতরে। অতএব CO2 এর আয়তন 1.9 ইন্টু 22.4 ইন্টু 22.4 42.56 লিটার CO2। তাহলে CO2 পাওয়া যাবে 42.56 লিটার আর চুন পাওয়া যাবে 106.4 গ্রাম চুন পাওয়া যাবে। এইভাবে অঙ্কগুলো করতে হবে, দেখিয়ে দিলাম। তোমরা বইতে যে উদাহরণগুলো দেওয়া আছে, তোমাদের যে বই ফলো না করো না কেন, দেখবে অনেক অঙ্ক উদাহরণ 15, 16টা 20টার মতন অঙ্ক দেওয়া থাকে। অঙ্কগুলো কিন্তু প্র্যাকটিস করবে। আর যেগুলো ইম্পর্টেন্ট প্রবলেম, ইম্পর্টেন্ট টাইপগুলো আমি করিয়ে দিচ্ছি, বাকিগুলো তোমাদের দায়িত্ব নিয়ে করতে হবে। ঠিক আছে, তো আমরা এরপর নেক্সট প্রবলেমে চলে যাব। পরের যে গাণিতিক সমস্যা, এসটিপিতে 56 সেমিকিউব কার্বন মনোক্সাইডের ভর কত এবং এর মোল সংখ্যা নির্ণয় করো। তো আমরা কি জানি, মোল মানে দুটো সূত্র জানি, একটা হচ্ছে ভর বাই আণবিক ভর, আয়তন বাই এক মোলের আয়তন। তো আমরা যেহেতু আয়তন দেওয়া আছে তাই এখানে দ্বিতীয় সূত্রটা দিয়ে প্রবলেমটা সমাধান করার চেষ্টা করব। তাহলে কার্বন মনোক্সাইডের এসটিপিতে আয়তন এক মোলের আয়তন 22,400 সিসি, এখানে আয়তন হয় 56 বাই এক মোলের আয়তন কত হয় 22,400। এটা সেমিকিউব, এটাও সেমিকিউব। তাহলে এটা চলে আসছে 56 বাই ওটা করলে আমার 56কে 4 দিয়ে গুণ করলে হয় 224, তার মানে 1/400 মোল কার্বন মনোক্সাইড। তাহলে মোল পরিমাণ হলো 1/400, দশমিকেও করতে পারো। অতএব এবার CO এর আণবিক ভর কত, কার্বন হলো 12, অক্সিজেন হলো 16, 28। অতএব 56 সিসি বা সেমিকিউব CO এর ভর হবে, এক মোলের ভর 28, তাহলে 28 ইন্টু 1/400 গ্রাম। 28 ইন্টু 1/400 মানে
7/100 গ্রাম, 4 দিয়ে কাটে 4 7, 7/100 মানে 0.07 গ্রাম। তাহলে মোল হলো 1/400 মোল আর ভর হলো 0.07 গ্রাম। পরের গাণিতিক সমস্যা খুব ইম্পর্টেন্ট। কি বলা হয়েছে, দস্তার কোনো নমুনায় বিশুদ্ধতা 60% হলে 1 গ্রাম হাইড্রোজেন গ্যাস তৈরি করতে কত গ্রাম অবিশুদ্ধ দস্তার সাথে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটাতে হবে। তো বিক্রিয়াটা কি আমরা জানি, জিঙ্ক প্লাস H2SO4 ZnHO4 প্লাস H2। তো এর আণবিক ভর 65, হাইড্রোজেনের আণবিক ভর হচ্ছে 2। তার মানে এখানে বুঝতে পারছি 2 গ্রাম হাইড্রোজেন পেতে বিশুদ্ধ জিঙ্ক মানে দস্তা লাগে 65 গ্রাম। কারণ এখানে এটাও 1 মোল এটাও 1 মোল, তাহলে 1 মোল থেকে 1 মোল পাই, মানে 65 গ্রাম থেকে 2 গ্রাম পাই। তাহলে 1 গ্রাম পেতে হাইড্রোজেন পেতে বিশুদ্ধ জিঙ্ক তাহলে কতটা লাগবে, তারপরে অবিশুদ্ধ হিসাব করব। 65/2 মানে 32.5 গ্রাম। 32.5 গ্রাম জিঙ্ক লাগবে বিশুদ্ধ। এবার কতখানি অবিশুদ্ধ জিঙ্ক নিলে তার মধ্যে 32.5 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক থাকবে। জিঙ্কের বিশুদ্ধতা 60%। মনে করি অবিশুদ্ধ জিঙ্ক লাগে x গ্রাম। তাহলে x গ্রামের মধ্যে বিশুদ্ধ কতখানি আছে, 32.5 গ্রাম। এবার x এর কত পার্সেন্ট বিশুদ্ধ বলেছে, 60%। অতএব x * 60/100 সমান 32.5। তাহলে x কত চলে এলো, তাহলে x চলে এলো 32.5 গুণ 100/60, মানে 32.5 গুণ 100/60, 54.1666, 54.166 গ্রাম। তাহলে 54.166 গ্রাম যদি আমরা অবিশুদ্ধ জিঙ্ক নিই, তার মধ্যে বিশুদ্ধ জিঙ্কের পরিমাণ 32.5 গ্রাম, যা থেকে 1 গ্রাম হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করা যাবে। তার মানে আমাদের উত্তর দাঁড়ালো অবিশুদ্ধ জিঙ্ক লাগবে। সুতরাং অবিশুদ্ধ জিঙ্ক কতখানি লাগবে, 54.17, এটাকে 6টাকে 7 করে দিলাম আসন্ন মান ধরে, 54.17 গ্রাম অবিশুদ্ধ জিঙ্ক লাগবে। তবেই আমার তার থেকে আমরা 1 গ্রাম হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারব। এরপরে একটা আমরা শতকরা সংযুক্তি বা আয়তন সংযুক্তি সংক্রান্ত গাণিতিক সমস্যা দেখে নিই। তুঁতের গ্লাসে জলের শতকরা পরিমাণ নির্ণয় করতে হবে। তুঁতে বা শোধক, তুঁতে মানে শোধক, কপার সালফেট। তোমরা জানো সংকেত কি, CuSO4 5 অণু জল। এর মধ্যে জলের শতকরা পরিমাণ কত, পার্সেন্টেজ কত জল আছে সেটা হিসাব করতে হবে। তো আমরা এর যদি আণবিক ভরটা বার করি, এর আণবিক ভর কপার হচ্ছে 63.5, সালফার হলো 32, অক্সিজেন 16 করে 4টে, 4 16 64, প্লাস জল হচ্ছে 18, 5 খানা, তাহলে 90।
তাহলে আমাদের টোটাল হিসাবটা কত চলে আসছে, 63.5 প্লাস 32 প্লাস 64 প্লাস 90, 249.5। তাহলে তুতের আণবিক ভর হলো 249.5। তার মধ্যে জল কতখানি আছে, তাহলে জলের শতকরা সংযুক্তি, তাহলে এর মধ্যে জল আছে 90, H2O হলো 18, 5 18 90, মানে এইটা জলের অংশ। তাহলে শতকরা কত, 90 কতর মধ্যে, 249 এর মধ্যে, তাহলে 100 এর মধ্যে কত, তাহলে 90 ইন্টু 100 ডিভাইডেড বাই 249.5, 36.07%। তাহলে তুতের কেলাসে জলের শতকরা পরিমাণ 36.07 ভাগ। তো এই ধরনের প্রবলেম আমাদের দিতে পারে, একটু আনকমন হলেও দিতেই পারে, তাই শিখে নেওয়া দরকার এইভাবে শতকরা সংযুক্তির গাণিতিক সমস্যাগুলো। তাহলে আমরা আগে কি করলাম, মোট কত ভর, তার মধ্যে জলের ভর কত, তাহলে জলের ভর বাই মোট ভর ইন্টু 100 করে আমরা পেয়ে গেলাম 36.07%। জলের পরিমাণ শতকরা পরিমাণ এত ভাগ, আমরা এভাবে উত্তরটা লিখবো। তাহলে জলের শতকরা পরিমাণ হচ্ছে 36.07 ভাগ। তো 14 আর 15 নম্বর অঙ্ক এই দুটো আমি করে দিচ্ছি না, তোমরা উত্তর দেওয়া থাকলো, না পারলে বলবে কমেন্টে, জানবো আমি করে দেবো, অবশ্যই বুঝিয়ে দেবো। আগের অঙ্কটার মতো শতকরা পরিমাণ নির্ণয় করার দুটো অঙ্ক, তো এই দুটো বাড়ির কাজ থাকলে তোমরা করবে, করে কমেন্টে জানাবে উত্তরগুলো মিলছে কিনা। এরপর তোমরা 16 নম্বর অঙ্কটা দেখো, 6.4 গ্রাম অ্যামোনিয়াম নাইট্রাইট বিয়োজিত হলে এনটিপিতে কত মিলিলিটার নাইট্রোজেন উৎপন্ন হবে। তো বিক্রিয়া তোমরা জানো, নাইট্রোজেন প্রস্তুতি NH4NO2, যদিও সরাসরি তাপীয় বিয়োজন করা হয় না, তাও আমরা এখানে করছি, নাইট্রোজেন প্লাস দুটো জল, এই বিক্রিয়া তোমরা আগে পড়েছো। সরাসরি করা হয় না কেন, এবং তোমাদের তো অজৈব রসায়ন বাদ দিয়ে দিয়েছে, তো এটা ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল, তাও কিছু করার নেই, বাদ দিয়েছে যখন সেভাবেই পড়তে হবে। কিন্তু তোমরা যারা পরবর্তীকালে বিজ্ঞান নিয়ে পড়তে চাও, সায়েন্স নিয়ে পড়তে চাও, কোনো চ্যাপ্টার কিন্তু বাদ দেবে না, সবগুলো টাচে থাকবে, নাহলে কিন্তু পরে গিয়ে খুবই সমস্যায় পড়ে যাবে যখন 11-এ গিয়ে সায়েন্স নেবে। আর যারা সায়েন্স নিয়ে যাবে না তারা অসুবিধা নেই, যতটা দিয়েছে ততটাই পড়বে, অসুবিধা নেই। কিন্তু চেষ্টা করবো সবগুলো চ্যাপ্টারই টাচে রাখা, যেগুলো দিয়েছে প্রধান চ্যাপ্টার পরীক্ষার জন্য সেগুলো একটু গুরুত্ব দেবে, কিন্তু বাকিগুলোকেও কিন্তু একটু একটু করে দেখবে। অঙ্কের ক্ষেত্রেও তাই, প্রত্যেক জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান প্রত্যেকটা ক্ষেত্রেই তোমাদের কিন্তু সমান গুরুত্ব দিয়ে বিষয়গুলো পড়া দরকার। অঙ্কের ক্ষেত্রে দেখলাম ত্রিকোণমিতি বাদ দিয়েছে যতদূর সম্ভব, তো ত্রিকোণমিতি তো খুবই লাগে 11-এ গিয়ে, অনেক ত্রিকোণমিতি আছে, হ্যাঁ, তো সেই জন্য ছেড়ে দিলে হবে না, প্র্যাকটিসটা কিন্তু রাখতে হবে। ঠিক আছে, এটা মনে থাকে যেন, তোমরা সবাই ভালো করে পড়ো। আর এখনো কালকে একটা রুটিন বেরিয়েছে, রুটিন যেটা ফেব্রুয়ারি 2 তারিখ থেকে মাধ্যমিক, কিন্তু ওটা কিন্তু সঠিক নয় আমি যতদূর সম্ভব জানি, তো ওটা নিয়ে চিন্তা করার কিছু নেই। অরিজিনাল রুটিন পেলে আমি জানিয়ে দেবো, তোমরাও জেনে যাবে সবাই, তো আমি বলে দেবো, কিন্তু সেটা কিন্তু তোমরা ওটাতে বিভ্রান্ত হও না, ওটা কিন্তু সঠিক নয়। কারণ কোনো আমাদের যে মাধ্যম আছে, মিডিয়া আছে, যেটা শিক্ষা পর্ষদ থেকে কিন্তু কোনো নোটিশ বেরোয়নি এখনো, রুটিন নেই, ঠিক আছে। তো সেটা নিয়ে চিন্তা করার কিছু নেই, পড়তে থাকো, জানতে পারলে তোমরা সবাই জেনে যাবে, আমিও জানিয়ে দেবো মাধ্যমিক পরীক্ষা কবে থেকে শুরু হচ্ছে, তো ভালো করে দেখো, অঙ্কগুলো প্র্যাকটিস করো। তো যাই হোক, তাহলে অ্যামোনিয়াম নাইট্রাইট থেকে হাইড্রোজেন, তাহলে এই দুটো আমাদের বার করতে হবে। তাহলে এর আণবিক ভর কত, নাইট্রোজেন 14, অক্সিজেন 1 করে 4টে, নাইট্রোজেন 14, অক্সিজেন হাইড্রোজেন, অক্সিজেন দুটো মানে 32, তাহলে 14 4 18, 18 আর 14 32, 64, এম হলো 64, আর নাইট্রোজেন কত, নাইট্রোজেন 28, তোমাদের এখানে আয়তন দিয়েছে, তাহলে 28টা বার না করলেও চলবে, এটা হচ্ছে 1 মোল, মানে হচ্ছে এর আয়তন হচ্ছে 22,400 ml।
সিসি মানে এমএল, মিলিলিটার বা কিউবিক সেন্টিমিটার। তার মানে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 64 গ্রাম অ্যামোনিয়াম নাইট্রেটকে উত্তপ্ত করলে নাইট্রোজেন পাওয়া যাবে 22.4 লিটার বা 22.400 সিসি বা এমএল। তাহলে 6.4 থেকে কত পাওয়া যাবে? তাহলে সুতরাং 64 গ্রাম NH4NO2 থেকে নাইট্রোজেন পাওয়া যায় 22.400 ml, অতএব 6.4 গ্রাম দিয়েছে থেকে পাওয়া যাবে তাহলে কত? 22,400 গুণ 6.4 বাই হচ্ছে আমাদের 64, তাহলে 10 মানে 2240 ml। তাহলে 2240 ml তাহলে এখানে আমাদের পাওয়া যাবে যদি আমরা অ্যামোনিয়াম নাইট্রাইটকে উত্তপ্ত করি। ঠিক আছে, তাহলে 2240 ml নাইট্রোজেন পাওয়া যাবে যদি আমরা অ্যামোনিয়াম নাইট্রাইটকে উত্তপ্ত করি 6.4 গ্রাম। ঠিক আছে, নেক্সট যে প্রবলেম দেখব, এনটিপিতে 11.2 লিটার SO2 তৈরির জন্য কত গ্রাম কপারের সাথে ঘন সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া করতে হবে? তো কপারের সাথে সালফিউরিক অ্যাসিডের যে বিক্রিয়া, তাতে কি উৎপন্ন হয়? কপার সালফেট প্লাস SO2 প্লাস জল। তো এটা 2 অণু লাগবে, দুটো SO2 আর 2 অণু জল। আগে সবসময় সমতা বিধান করে নিতে হবে, সমতা বিধান ছাড়া কিন্তু করলে ভুল হয়ে যাবে। তোমরা দেখেছো প্রথমে আমি একটা খেয়ালে সমতা বিধান না করে শুরু করেছিলাম, সেই সমস্যাটা কিন্তু ভুল হয়ে গিয়েছিল। আর একটা কথা, অজৈব রসায়নের যে বিক্রিয়াগুলো হয়, যদিও অজৈব রসায়ন তোমাদের পরীক্ষা থেকে সিলেবাস থেকে বাদ দিয়েছে, তা সত্ত্বেও আমি বলবো বিক্রিয়াগুলো একটু প্র্যাকটিসে রাখবে, কারণ রাসায়নিক গণনার ক্ষেত্রে যে গাণিতিক সমস্যাগুলো দেয় সেগুলো কিন্তু প্রধানত অজৈব রসায়নের অংশ থেকেই দেয়। তো সেই জন্য বিক্রিয়াগুলো অবশ্যই ভালো করে প্র্যাকটিসে রাখবে, যাতে তোমাদের বিক্রিয়া লিখতে যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু কোনো অঙ্কই তোমরা ঠিক করে নামাতে পারবে না বা করতে পারবে না, ভুল হয়ে যাবে। এখান থেকে আশা করি এবার হয়তো, কারণ যেহেতু চ্যাপ্টারটা ছোট হয়ে গেছে, এখান থেকে হয়তো 2টো অঙ্ক দিয়ে দিল। তো সেই জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি বারবার বলছি, এগুলো মন দিয়ে শুনবে এবং ভালো করে প্র্যাকটিস করার চেষ্টা করবে। আমাদের অঙ্কটা করি এবার। তাহলে আমাদের এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে 1 মোল, তার মানে 65.3 গ্রাম, আর এটা হচ্ছে 2 মোল। লিটার বলেছে, তার মানে এটা 1 মোলের আয়তন এসটিভিতে কত? 22.4, তাহলে 2 × 22.4 লিটার, মানে 44.8 লিটার। তাহলে এবার আশা করি পেরে যাব। 44.8 লিটারের জন্য কপার লাগে 63.5, তাহলে 11.2 এর জন্য কত? তাহলে সুতরাং 44.8 লিটার SO2 পেতে কপার প্রয়োজন 63.5 গ্রাম। আসছে ঠিকঠাক? না, এখানে 2টা হবে, ব্যালেন্সটা ভুল করলাম, এখানে তো একটা S আছে, তাহলে এটা 1 মোলই হবে। তাহলে 22.4 লিটার কি হচ্ছে? 22.4 লিটার, ব্যালেন্সটা ভুল করেছিলাম। তাহলে এটা 22.4 লিটার হবে। তাহলে 22.4 লিটারের জন্য লাগছে 63.5 গ্রাম, তাহলে 11.2 লিটার SO2 পেতে কপার প্রয়োজন হবে 63.5 গুণ 11.2 বাই 22.4, ভাগ করলে হচ্ছে 63.5
বাই কাটাকুটি করে 2 হলো, তার মানে 31.75 গ্রাম। তাহলে কপার প্রয়োজন হবে, লেখা ঠিকঠাক আসছে, আশা করি ঠিকই আসছে। হ্যাঁ, কপার প্রয়োজন হবে 31.75 গ্রাম। শেষ 3টে অঙ্ক বাড়ির কাজ দিয়ে আজকে আলোচনা শেষ করছি। তো তোমরা এই গাণিতিক সমস্যা কি কি অঙ্ক দিলাম, একটা হচ্ছে 12 মিলিগ্রাম 12 মিলিগ্রাম লঘু HCl এর সঙ্গে, এটা মিলিগ্রাম হবে, আচ্ছা 12 গ্রাম Mg, 12 গ্রাম ম্যাগনেসিয়াম লঘু HCl এর সঙ্গে বিক্রিয়ায় NTP তে কত মিলিলিটার হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে? 2 নম্বর উত্তর দেওয়া আছে, সবগুলো উত্তর দিয়ে নিই। 21.4 গ্রাম NH4Cl এর সঙ্গে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড মিশিয়ে উত্তপ্ত করলে কত গ্রাম অ্যামোনিয়া পাওয়া যাবে এবং অ্যামোনিয়ার NTP তে আয়তন কত? আর 4.5 গ্রাম জলকে সোডিয়াম ধাতুর সঙ্গে বিক্রিয়া করলে HTP তে কত আয়তনের হাইড্রোজেন গ্যাস পাওয়া যাবে? তো এই 20টা অঙ্ক তোমরা ভালো করে প্র্যাকটিস করবে আর উত্তরগুলো আমাকে করে কমেন্টে অবশ্যই জানাবে, ঠিক আছে? তো নেক্সট আমি আলোচনা করব গ্যাসের ধর্ম বা গ্যাসের আচরণ চ্যাপ্টারটা। তো আজকে রাসায়নিক গণনা থেকে তোমাদের যেগুলো এবছর যেহেতু এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ, 2টো অঙ্ক মিনিমাম আসা উচিত। এখনো প্যাটার্ন আমরা জানি না, প্যাটার্ন জানলে অবশ্যই আমি তোমাদের জানিয়ে দেবো কোন চ্যাপ্টার থেকে কত নম্বর আসতে চলেছে তোমাদের মাধ্যমিক 2021 সালের কোশ্চেনে। তো সেটা আমি জানিয়ে দেবো, জানতে পারলে MCQ কি থাকবে, SAQ কত থাকবে, 2 নম্বর কটা থাকবে, 3 নম্বর কটা থাকবে। প্যাটার্ন হয়তো একই থাকবে, কিন্তু চ্যাপ্টার থেকে কোশ্চেনের সংখ্যা হয়তো পরিবর্তন হয়ে যাবে, কারণ বাকিগুলো বাদ চলে গেছে। আমাদের কি কি বাদ গেছে তোমরা জানো, অজৈব রসায়ন, জৈব রসায়ন, ধাতু, ওদিকে মানে তাপ, এইগুলো বাদ চলে গেছে। আর হচ্ছে পরমাণু নিউক্লিয়াস, মোস্ট প্রবাবলি এই 5টা বাদ দিয়ে দিয়েছে। তো বাদ দিয়েছে ঠিক আছে, কিন্তু তাও আমি আর বলছি যারা পরবর্তীকালে বিজ্ঞান নিয়ে পড়তে চেষ্টা করছো বা ইচ্ছে আছে তারা কিন্তু অবশ্যই চ্যাপ্টারগুলোকে বাদ দিয়ে দেবে না, একটু একটু কিন্তু পড়তে থাকবে, কারণ পরবর্তীকালে গিয়ে ফিজিক্সের ক্ষেত্রে তাপ প্রয়োজন, কেমিস্ট্রির ক্ষেত্রে জৈব অজৈব রসায়ন প্রয়োজন, ধাতুবিদ্যা প্রয়োজন, ঠিক আছে? পরমাণু নিউক্লিয়াস ফিজিক্সের ক্ষেত্রে প্রয়োজন, তো বাদ দেওয়া যাবে না, পড়বে। অঙ্কের ত্রিকোণমিতিটাও অবশ্যই করবে, বাদ দেবে না, ঠিক আছে? এই বলে আজকে আলোচনা শেষ করছি এবং তোমরা সবাই মন দিয়ে পড়াশোনা করো, সময় এগিয়ে আসছে, টেস্ট পরীক্ষা হবে না, টেস্টের পরীক্ষা হবে না তো কি হয়েছে, আমরা মাধ্যমিক গিয়ে ভালো করে পরীক্ষা দেবো, সেটা মাথায় নিয়ে ভালো করে প্র্যাকটিস করো আর সবাই ভালো করে চ্যাপ্টারগুলো রিভিশন দিতে শুরু করো। আর আমি আবার তোমাদের জন্য ভিডিও বানাবো এবং তোমরা আশা করি দেখবে এবং ভালো করে অবশ্যই বিষয়গুলো বুঝে নেওয়ার চেষ্টা করবে এবং অঙ্কগুলো যেগুলো করালাম ভালো করে প্র্যাকটিস করে তোমাদের কাছে যে বই আছে বা রেফারেন্স বই আছে সেখান থেকে অঙ্কগুলো করে নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? আজকে এই বলেই শেষ করছি, সবাই ভালো থেকো আর সকলে মন দিয়ে পড়াশোনা করবে, ঠিক আছে? আজকে এখানেই শেষ হলো।